সম্মানিত দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি সমসাময়িক জনমতে। আপনারা আমাদের সঙ্গেই থাকুন। আমরা সমসাময়িক একটি বিষয় নিয়ে আপনাদের সাথে কিছু কথা বলতে চাই। বিষয়টি হচ্ছে, রাজনীতিতে বয়ান বলে একটা বিষয় থাকে, যেটাকে ন্যারেটিভ বলে আমরা জেনে থাকি। এই বয়ানটি রাজনীতির জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয়। বিশেষ করে যদি আমি এক্সাম্পল দিই, যে আওয়ামী লীগ এবং শেখ হাসিনা 1996 সালের আগে তারা কিন্তু যে ন্যারেটিভটি বা বয়ানটি তৈরি করেছিলেন, সেটি হচ্ছে যে পিতৃ হত্যার বিচার এটা চান এবং উনি এটার জন্য ভোট চান। শেখ রাসেলকে নিয়ে উনি ছোট্ট শিশু রাসেল কি অপরাধ করেছে, এটা ছিল বয়ান। এই বয়ানগুলো উনি জনগণের সামনে তুলে ধরেছেন এবং তিনি সফল হয়েছেন। অর্থাৎ রাজনীতিতে এই বয়ানটি খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমি যদি এখন আপনাকে এই সমসাময়িক বিষয়ে আমি দৃষ্টি আকর্ষণ করি, তাহলে বিষয়টি এরকম দাঁড়ায় যে সাম্প্রতিক সময়ে আপনি দেখেছেন ঢাকা ইউনিভার্সিটিতে যে ছাত্র সংসদ নির্বাচনটি হয়ে গেল, সেখানে ভূমিদাস বিজয় পেয়েছে ইসলামী ছাত্র শিবির, যদিও সেই প্যানেলটির নাম ছিল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট। এটা একটি রাজনৈতিক কৌশল। সেই কৌশলটিতে আপনারা ভালো না লাগতে পারে, কিন্তু কৌশলটি সফল হয়েছে। এই কৌশলটি করতে গিয়ে ছাত্র শিবির কি করেছে, সেখানে অমুসলিম ছাত্রদেরকে মনোনয়ন দিয়েছেন এবং যারা ছাত্র শিবিরের রাজনীতিভাবে প্রত্যক্ষ জড়িত নয় এমন শিক্ষার্থীদেরকে মনোনয়ন দিয়েছেন। ফলশ্রুতিতে তারা একটা ভালো রেজাল্ট পেয়েছেন। আমি যদি দুজন শিক্ষার্থীর নাম বলি, একজন হচ্ছেন ফাতেমা তাসনিম ঝুমা, আরেকজন হচ্ছেন সর্বমিত্র চাকমা। ওনারা প্রত্যক্ষভাবে শিবিরের রাজনীতির সাথে জড়িত নয়, কিন্তু সে কারণে ওনারা কিন্তু এটা একটা সফলতা পেয়েছেন। সেখানে তারা যে এর আগের থেকে তাদের এই রাজনীতিটা শুরু হয়েছে, বিশেষ করে 2024-এর গণঅভ্যুত্থানের পরে জামাতের রাজনীতিতে একটি গুণগত পরিবর্তন তারা মানুষের সামনে উপস্থাপন করতে তারা সমর্থ হয়েছে। সেটা কি হচ্ছে, জামাতের ব্যাপারে যেহেতু প্রচলিত যে ধারণা, সেটা হচ্ছে তারা কট্টরবাদী, তারা এন্টি ভারত, এই ধরনের কিছু প্রচারণা ছিল। সেটার বাস্তবতা আছে বা নাই সেটা আলোচনা আমরা গেলাম না, কিন্তু এটা ছিল, এটা সত্য। কিন্তু 5ই আগস্টের পরে দেখা গেল যে জামাত প্রথমেই মেসেজ দেওয়া শুরু করলেন যে আমরা ভারতের শত্রু না, এখানে অমুসলিমরা নিরাপদ। তো এগুলি ব্যাপারে যেহেতু ভারত আগে কনসার্ন ছিল যে এখানে জামাত যদি ক্ষমতায় আসে তাহলে অমুসলিমরা বিপদে পড়বে, তো জামাত একবারেই বলতে থাকলেন যে এখানে তারা নিরাপদ, অমুসলিমরা নিরাপদ। এখানে তারা বলতে থাকলেন যে ফেসিবাদী, বারবার ফেসিবাদ বলতে ভালো লাগে না। তার রাজনীতিতে তার যে কট্টর অবস্থানটা, সেটাকে একটা মধ্যপন্থায় আনার যে একটা প্রচেষ্টা তারা নিয়েছেন, এটা স্পষ্ট ছিল। এটা নিয়ে তর্ক বিতর্ক অনেক কিছু হয়েছে। যেমন যদি আমি এক্সাম্পল হিসাবে আপনাদের সামনে উপস্থাপন করি, দেখবেন হিন্দু মহাজোটের যে মহাসচিব গোবিন্দ চন্দ্র প্রামাণিক, জামাতের অনেক অনুষ্ঠানে তিনি অতিথি হিসাবে এসেছেন, উনি বক্তব্য রেখেছেন। অথচ সেই মঞ্চে জামাতের যে অনেক আলেম ওলামারা ছিলেন, মুফাসসির ছিলেন, তো সেখানে গোবিন্দ চন্দ্র প্রামাণিক একজন হিন্দু মহাজোট নেতা হওয়ার পরেও তিনি সেখানে বক্তব্য রাখার সুযোগ পেয়েছেন। বিশেষ দৃশ্যমান আতিথেয়তার দৃশ্যমান হয়েছে। এবং 5ই আগস্টের পরে যখন হিন্দুদের যে বাড়িঘরে হামলা হচ্ছিল, বিশেষ করে প্রতিমা ভাঙা হচ্ছিল, সেখানে জামাতের উপস্থিতি লক্ষণীয় ছিল। তারা বিভিন্ন মন্দিরে তারা পাহারা দিয়েছেন। বিশেষ করে ঢাকার যে মন্দির, সেখানে যে জামাতের আমির গিয়েছেন। অর্থাৎ রাজনীতিটা এখানে জামাত সফল। রাজনীতি যদি জনগণের জন্য, সেখানে কিছু কিছু ভূমিকা থাকতে হয় যেগুলির সাথে নৈতিকভাবে, রাজনৈতিকভাবে একমত না হওয়ার পরেও জনগণকে আকৃষ্ট করার জন্য এই ধরনের ভূমিকা নিতে হয়। সেই ভূমিকাতে জামাত সফল হয়েছে।
এরপর যদি আমি আরেকটু বলি যে আপনার যে এই সফলতার যে ধারাবাহিকতা, তারা কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে আনতে সফল হয়েছে। যদি যে কথাটি আমি বলছিলাম যে কেন তারা সফল হয়েছে, দুজন শিক্ষার্থীর নাম বলেছি। এখানে তারা যে জয়ের পরে 1971 সালের পর এই প্রথমবারের মতো তারা শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তারা গিয়েছেন। তো সেখানে এর আগে জামাত কিন্তু কখনোই যায়নি। এটি কিন্তু তাদের রাজনীতিতে একটা বিরাট টার্নিং পয়েন্ট, যে তারা কি তাহলে 71 প্রশ্নে তারা কি কোনো রকমের সরি বলার দিকে এগোচ্ছেন, বা এই ধরনের একটা না গেলেও যে এই যে একটা যাওয়া যাওয়া ভাব, এটা তারা জনসম্মুখে আনতে পেরেছেন। এতে করে জনগণের মধ্যে কিন্তু একটা আবহ সৃষ্টি হয়। 71-এর পরে তারা কিন্তু কখনো যাননি, যদিও তারা বলতে চেয়েছেন যে তারা 24-এর যারা শহীদ হয়েছেন তাদের কবর জিয়ারত করতে গিয়েছেন, এবং এই কারণে সেখানে তারা শহীদ বুদ্ধিজীবী যে কবরস্থান ছিলেন সেখানে তারা জিয়ারত করেছেন। তো বিষয়টি খুব পজিটিভলি আমি দেখতে চাই, কারণ যদিও 71-এর 14ই ডিসেম্বর যখন বুদ্ধিজীবীদেরকে হত্যা করা হয়, তখন হানাদার পাকিস্তান বাহিনী কিন্তু এদেশ থেকে পালিয়ে গিয়েছিল, হত্যার শিকার হচ্ছিল, এবং তারা সারেন্ডারের প্রক্রিয়ার মধ্যে ছিল। তখন এই বুদ্ধিজীবীদেরকে হত্যা করার বিষয়ে এদেশের যারা ইতিহাসবিদ, রাজনীতিবিদ, তারা বিশ্লেষণ করেছেন এভাবে যে যেহেতু এখান থেকে মেধাশূন্য করার জন্য এক পক্ষ বলছেন যে এটা ভারতীয় তারা এটা করেছেন বাংলাদেশ যেন না দাঁড়াতে পারে, অন্য পক্ষ বলছেন যে এটা রাজাকার আলবদর আল শামসা তারা এখানে এই হত্যাকাণ্ডটা চালিয়েছেন। সেই জায়গাটাতে জামাতে ইসলামীর যে তখন তাদের ভূমিকা তো পাকিস্তানের পক্ষেই ছিল, মুক্তিযোদ্ধাদের পক্ষে ছিল না, এটা তো স্পষ্টই। এবং তারা বিভিন্ন সময়ে এই ক্ষমা চাওয়ার বিষয়ে বিভিন্ন রকমের যদি কিন্তু এরকম দিয়ে তারপরে এটা বলে আসছে, কখনোই এই জায়গাটা তারা স্বস্তি ফিল করে নাই। এই প্রথমবারের মতো তাদের ওখানে যাওয়া মানেই হচ্ছে যে এই ন্যারেটিভটা তারা প্রতিষ্ঠিত করতে পেরেছেন, যে তারা একটা জায়গাতে থেকে আরেকটা জায়গায় টার্ন নিচ্ছেন। পক্ষান্তরে আমরা যদি বিএনপির যে ন্যারেটিভ করার ক্ষেত্রে ব্যর্থতা আছে, এটা কিন্তু স্পষ্ট। এত বিশাল একটি রাজনৈতিক দল, সারা বাংলাদেশের লক্ষ লক্ষ নেতাকর্মী, ওখানে একটি রাজনীতিতে আপনার গুণগত পরিবর্তন যেটা আছে, তাদেরকে আগে দেখা গিয়েছে যে ভোটের একটা সুস্থ পরিবেশ করে দিলে সেখানে তার সাধারণ মানুষ যে ধানের শীষে ভোট দিয়ে আসতো, ওই জায়গাটাতে এখন কিন্তু ঠিক কি অবস্থায় আছে, কারণ গত 15 বছর তো বাংলাদেশের নির্বাচন হয়নি, অতএব নতুন সেটা বিশ্লেষণ করাটা একটু কঠিন হয়ে যাবে। কিন্তু বিএনপি যে ন্যারেটিভ বানাতে ব্যর্থ বা ওইভাবে ন্যারেটিভ বানানোর দিকে মনোযোগ নেই, এটা কিন্তু স্পষ্ট। যদি আমি এক্সাম্পল হিসাবে ধরি যে বিএনপি বিগত 1 বছর অহেতুকভাবে প্রয়োজন ছাড়াই বিভিন্ন জায়গায় মুক্তিযুদ্ধের চেতনা এগুলি প্রয়োজন ছাড়াই একটু বেশি বলেছে, এমনভাবে বলেছে, টোনটা ছিল যেভাবে আওয়ামী লীগ বলতো ঠিক ওইভাবে। অথচ মুক্তিযুদ্ধে সবচেয়ে অবদান বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের, যিনি মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছিলেন, আওয়ামী লীগের ফ্যাসিবাদ থেকে বাংলাদেশকে মুক্ত করেছিলেন, একটি স্বনির্ভর রাজনীতি তিনি উপহার দিয়েছিলেন। সেই টোনে সেই সিস্টেমে কিন্তু বলে নাই। যেমন ধরেন আমি যদি এক্সাম্পল হিসাবে বলি যে জাতীয় সঙ্গীতের বিষয়টি কিন্তু একটি বিতর্কিত বিষয়। বিশ্বের অনেক রাষ্ট্রে আছে যেখানে একাধিক জাতীয় সঙ্গীত আছে। তো এইটা আমরা দেখলাম যে প্রয়োজন ছাড়া এখন ওইটা বাজানো হচ্ছে, গাওয়া হচ্ছে, এটা তো এখন কোনো বাধ্যবাধকতা নেই। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেই গানটিকে পছন্দ করেছেন, প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, এটাই বিএনপি সব জায়গায়, এটা তো দেশাত্মবোধক গান, এটাই তো বিএনপির জাতীয় সঙ্গীত হিসাবে অ্যাপ্রোচ করতে পারে, কারণ এটাতে এদেশের একজন কবি লিখেছেন। এই গানটা শুনলে এদেশের মাটি ও মানুষের গন্ধ পাওয়া যায়। এদিকে থাকুন, ওদিকটা এমন ভাবে বলা উচিত না যেভাবে আওয়ামী লীগ যেভাবে বলতো, যেন বিএনপির বয়ানটাতে পরিবর্তন থাকে। সেই পরিবর্তনটা বিএনপি স্পষ্ট করতে পারে নাই অনেকাংশে। আমারও মনে হয়েছে যে কখনো কখনো এই ন্যারেটিভটা বা এই ভয়েসটা অনেকটা আওয়ামী লীগের ভয়েসের সাথে সিমিলারিটি চলে আসে। এই জায়গাটাতে বিএনপির দায়িত্বশীল নেতৃবৃন্দ দৃষ্টি দেওয়া দরকার, কারণ বিএনপি মধ্যপন্থী একটা রাজনৈতিক দল। বিএনপি
মুক্তিযুদ্ধকে ধারণ করে একটি রাজনৈতিক দল এবং রিয়েল মুক্তিযোদ্ধা বিএনপিতে আছেন। আওয়ামী লীগের মতো ওরকম পালিয়ে যাওয়া, ওরকম ভারতের বিভিন্ন জায়গাতে, বিভিন্ন দৃষ্টিকটু জায়গাতে যারা তথাকথিত মুক্তিযুদ্ধ করেছে ওরকম নয়। বিএনপির প্রতিষ্ঠাতা নিজে ঘোষণা দিয়েছেন, এদেশে মুক্তিযুদ্ধ সংগঠিত করেছেন, দেশকে পরবর্তীতে দেশকে ঘুরিয়ে দাঁড়াতে সাহায্য করেছেন। কিন্তু বিএনপির নেগেটিভ বানাতে ব্যর্থ, এবং যেক্ষেত্রে জামাত স্বাধীনতা বিরোধী পক্ষ অবস্থান করেও তাদের শুধুমাত্র ন্যারেটিভ সৃষ্টির, বয়ান সৃষ্টির কারণে তারা অনেকটাই এগিয়ে যেতে পারছে, যেটা বিএনপির এদিকে দৃষ্টি দেওয়া উচিত। তো ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য। আগামীতে এরকম অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।